Dear viewers, welcome to the Geopolitical show, the Chessboard, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার একটা সিস্টেম্যাটিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। আসেন একটা হার্ট টু হার্ট কনভারসেশন হয়ে যাক আপনাদের সাথে। আপনাদের তো ভূরাজনৈতিক ঘটনা কিংবা জিওপলিটিক্যাল ফিনোমিনা নিয়ে অনেক প্রশ্নই থেকে থাকতে পারে, তাই না ভিউয়ার্স? হয়তো কোনো ভূরাজনৈতিক ঘটনা কোথায় ঘটছে, কতদিন ধরে ঘটছে, কেন ঘটছে এবং ঠিক কী কারণে ঘটছে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। এবং আমাদের এইম এবং অবজেক্টিভ এটাই থাকে, প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই ডিসকাশনের যে সাবস্টেন্সটি আছে সেটি ডিরাইভ করে নিয়ে যেতে পারেন। আমাদের আজকের টপিকটি হলো দ্য গ্লোবাল নর্থ, অর্থাৎ বৈশ্বিক উত্তরাঞ্চলে মুসলমান রাজনৈতিক গণজাগরণ। অর্থাৎ এখানে যে একটা পলিটিক্যাল কনসিয়াসনেসের ফ্যাক্টর রয়েছে, স্পেশালি ইন দ্য গ্লোবাল নর্থ, সেটাকে আমরা সিস্টেম্যাটিকভাবে এক্সপ্লেইন করব এবং এর পেছনের কারণগুলো আমরা ডিসকাস করব। এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে জোহরান মামদানি, হু ইজ এ মুসলিম, তার মতো একজন পলিটিশিয়ানের উত্থান এবং পপুলারিটির একটা সিস্টেম্যাটিক অ্যানালিসিসও আপনাদের সামনে উপস্থাপন করার আমরা চেষ্টা করব। কথা আর বেশি বাড়াবো না, মূল বক্তব্যে যাওয়ার আগে ছোট্ট একটা ভিডিও দেখে আসি এই ব্যাপারে, কারণ আমাদের আজকের টপিক খুবই রেলেভেন্ট এবং আমাদের আজকের গেস্টও খুবই ইম্প্যাক্টফুল। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজ পার্ট 1 রেকর্ড করতে যাচ্ছি এবং এই এপিসোডে আমরা ডিসকাস করব দ্য মুসলিম পলিটিক্যাল কনসিয়াসনেস অ্যান্ড দ্য রাইজ অফ ইট ইন দ্য গ্লোবাল নর্থ। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন who to me is a categorical sage, one of the greatest scholars in the country, Professor Imtiaz Ahmed. He is the executive director at the think tank Center for Alternatives. Sir, thank you so much for coming. Thank you. আমি আছি ভালো। Thank you, sir. Sir, may we commence with the interview? Sure. স্যার, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে খুবই প্লেবিয়ান, খুবই নর্মাল, যাতে করে আমাদের জেনারেল পাবলিক বুঝতে পারে। স্যার, গ্লোবাল নর্থ বলতে অনেকে পশ্চিমা বিশ্বকে বুঝে থাকে, তারা মনে করে ইট কনসিস্টস অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ, কিন্তু এই ডেফিনেশনের আন্ডারে কি আমরা রাশিয়া এবং ইস্টার্ন ইউরোপকেও দেখে থাকি? ওয়েল, দ্যাটস আ ভালো প্রশ্ন। এক সময় থ্রি ওয়ার্ল্ড থিওরি বলে একটা জিনিস ছিল। জি স্যার। ইনফ্যাক্ট মাও সেতুংয়ের আইডিয়া ছিল। আচ্ছা। সো দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ছিল দ্য ডেভেলপড ওয়েস্ট, জি। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াজ সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড ইস্টার্ন ইউরোপ, অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড ওয়াজ দ্য রেস্ট অফ এশিয়া and Africa and Latin America. So there's an interesting story to that three world theory, because Deng Xiaoping objected to it. Achha. He also objected earlier to the Culture Revolution, because he said you can't change human culture in one day, so it's not going to work. So in the Chinese tradition, what they do is they send the person to the village, learn from the village, something like that. Okay, so he was thrown out. He was sent again when Culture Revolution failed. He was brought in, and then the second one was Mao Zedong's great leap forward. That you bypass capitalism, you go from feudalism to socialism. That also Deng Xiaoping objected. He said you can't bypass capitalism, you have to have capitalism at one point. Again he was thrown out, and when it failed, he was again brought. The last one is this three world theory. Now this is an interesting story. This also Deng Xiaoping objected. To which Mao Zedong said, what's wrong now? You should be happy now. He said, no, three world theory, I'm not into it. Because Mao Zedong's idea was China would be the leader of the third world. Okay? Because you have United States in the first world, you have Soviet Union in the second world, China would be third world. So Deng Xiaoping said, what's so great to become a leader of the third world? It doesn't have any money. If I want to be leader, I will be leader of the first world. Of course, sir. It doesn't have prestige either. Yeah. So he objected to it, again the three world theory. So this idea
First World and Second World, Third World came largely from that, understanding of things. It has remained, but now it has become much more complex. What is developed West, because there are some Asian countries which are equally developed, including, of course, China. Of course. So this North and South has become much more problematic than it was in the 60s or 50s. ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হবে, সেটা মূলত আমাদের যে গ্লোবাল নর্থ আছে, বা বাংলায় আমরা যেটাকে বলে থাকি বৈশ্বিক উত্তরাঞ্চল, উইচ ডাজন্ট হ্যাভ আ নাইস রিং টু ইট অ্যাকচুয়ালি। তো সেখানে যে মুসলিম ডায়াসপোরা, বি ইট ফ্রম এশিয়ান কান্ট্রিজ, দ্য মিডল ইস্ট, অথবা সেখানে বর্ন অ্যান্ড রেজ দেয়ার অ্যাজ পার্ট অফ দ্য সেকেন্ড অর থার্ড জেনারেশন, তাদের যে পলিটিক্যাল আইডিয়াস, অ্যাম্বিশনস এবং আইডিয়ালস রয়েছে, সেগুলো স্যার জেনারেলি কেমন হয়ে থাকে, এবং which political ideology do they align themselves with? The diaspora is an interesting connotation or concept. First of all, the developed West, bulk of them are diasporic countries. Yes. Particularly if you take United States, yes, Canada, Australia, New Zealand, they are all diasporic countries because they cannot reproduce their economy without the diaspora. Of course. First of all, they were constructed by diaspora, don't forget. Of course. They were once colonies. Of course. Right? And so they need diaspora. And now increasingly, because of the lower birth growth, and also some countries having zero birth growth, they also need people. Of course. So there are countries like, for example, Finland. They need people, and a lot of Bangladeshis are now going to Finland. Also Japan, and they also have a very low birth growth. So some of these countries have ended up becoming diaspora. Now the problem or the issue with the diaspora is the members of the diaspora cannot very easily get into what people sometimes thought as a melting pot or something, yes, like that. You cannot easily join with the mainstream community, let's put it that way. Or the earlier migrants and the new migrants, there's a kind of a tension between the two. So what happens in most of the cases is they try to become very inward. Yes. So most of the diaspora that I have seen over the years, they become inward in the sense because their food habit is different. Of course. The spices they use, they are different. The music they are using. So they end up becoming more alienated from the majority community. Yes, sir. And their religion also plays a role, of course. You can't, the spirituality and the faith is part of human life. Of course. So what has happened over the years, earlier the migration was mainly from Europe. Of course. And they travel the world. But now the migration is more from south to north. That's the migration. Yes, sir. And so when you have a migration of that kind, it's quite natural that the south would take with them the music, the food, and also their religion. Of course. Yeah. So that is what is happening now. So you can see not only with Islamic faith, but also with the Hindu faith. Of course. That has also become an issue. Of course. Even Hindutva has become an issue in Canada, in the United States, right? Of course. So this is part of what the diaspora culture is all about. Yes, and now that we have a technology, yes, earlier when the migrants used to go, they literally used to de-link from their motherland or fatherland, Yes, sir. Because there was no connection. Even if there was connection, it took 3 months for the ships to arrive. Yes. So there was hardly that many connections. So they ended up, creating their own society in their own way. Sometimes their own music. Okay, yes. But then the influence was always there of where they came from. Yes, sir. So if you take the blues, for example, American blues music, it has an African roots. Of course. Take the jazz music, it also has an African, right? It has an African roots. But still, it became more Americanized blues or Americanized jazz, something of that kind. So
But now with the technology, the Bollywood you can see in Mumbai, but at the same time you can see in Chicago at the same time. Yes, see, sir. so now the cementation is much more greater of the migrant community. Yes, sir. And I believe I don't think there's a way out to it. Yes. It's only how do you manage the issue. Yes. So even if you take the issue, for New York would be a good example because it used to be a melting pot. Yes. And we know in the mayor race we have Mamdani Oh, yes, of course. as one of the frontline candidate. Yes. And that tells you because he's from Uganda. Yes. But he has a South Asian heritage. Yes. He has a Muslim faith heritage, all these things. Now, how that would play a role, that we have to wait and see. Yes. But that tells you that the future of these diasporic countries, the migrants will play a role, including the faith issue will also play a role. Of course, sir. আপনি যখন কালচারাল এক্সপোর্টের কথা বলছিলেন, in a way it is an export. United States, it's from my personal observation through research and of course observation of social media. সেখান থেকে স্যার এখন কিন্তু দেখা যাচ্ছে especially the cultural exports from South Korea as well as India is taking over the culture and cultural practices, music in the United States. এখন দেখা যাচ্ছে একদম রিসেন্ট যদি কোনো ধরনের এক্সাম্পল ইউজ করি সেখানে the United States এর সবচেয়ে বড় in the music industry, the biggest cultural export they have is Taylor Swift. Right. However, দেখা যাচ্ছে সাউথ কোরিয়ান যে এক্সপোর্টসগুলো আছে they have taken over. Even Arijit Singh from India is making the same numbers as Taylor Swift in the United States, which is very impressive. Only goes to show how cultural diversity is actually infusing in between themselves. এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিনোমেনন যেটা আমরা দেখতে পাচ্ছি. Absolutely. Largely one is technology. Yes, sir. And also the state of development. Yes. The way South Korea has developed. It's quite normal to have their music also become big. Yes, sir. Because of course, some of the brand names. If you look at the automobiles, of course, some of the technology. There's household names. Yes, sir. Everybody knows Samsung. Yeah, of course, sir. Everyone knows Toyota. Yeah, Toyota of Japan, for example, but they have Hyundai, I think. Hyundai, of course. So if that is the case with the technology, it also will be with music. Of course, you need talent and creativity. Yes, sir. And you are going to see that also with the Chinese music. Yes, sir. You will see that there will be a global appreciation of the Chinese music. Well, one is technology, one is development, the way you present it. All these things will come. So this is the new normal that you are going to see in the coming days. A hodgepodge of culture. Hodgepodge of culture or appreciating different cultures. Yes, earlier it was almost Western culture was becoming the hegemonic. Yes, the way they eat, that becomes the norm. Of course, the way they dress, that becomes the norm. You have to be suited, booted, tied, even if it is 38-degree hot air. Yes, sir. Still you wear a suit, which doesn't make any sense. But now I think people are more relaxed. I have seen a lot of very formal gatherings where all kinds of dress are there because some of the big countries now they have refused to abide by the dress code that was there earlier. So things are changing in many ways. Of course, sir. And we also see that we can also observe Western appreciation for chicken tikka masala. Absolutely. ওটা তো আছেই, কোনো সন্দেহ নেই। স্যার আমার থার্ড কোয়েশ্চেনটা আবার আমি মুসলিম ডায়াসপোরার দিকে আমি নিয়ে যাচ্ছি। স্যার গ্লোবাল নর্থের ক্ষেত্রে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারছি that they do say that they are against the humanitarian crisis in Palestine, especially in Gaza. They don't recognize it. Not all countries recognize Palestine. 150 plus countries do. However, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা হয়তো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের এগেনস্টে কথা বলছে, বাট দেয়ার ইজ সাপোর্ট, ট্যাসিট সাপোর্ট ফর বেঞ্জামিন নেতানিয়াহু অ্যান্ড হিজ অ্যাকশনস। তো তার এগেনস্টে কিন্তু আমরা এই গ্লোবাল নর্থে যে মুসলিম কমিউনিটিসগুলো আছে তাদের মধ্যে একটা জাগরণ দেখতে পাচ্ছি।
তো স্যার আমার কোয়েশ্চেনটা আপনার কাছে যে হাউ পাওয়ারফুল ইজ দিস পলিটিক্যাল অ্যাওয়েকেনিং ইন দ্য মুসলিম কমিউনিটিজ অফ দিস কান্ট্রিজ? এটা অনেকটা তাদের উপায়ও নেই, মানে যেহেতু ইউ হ্যাভ আ মুসলিম ফেইথ, যদিও পশ্চিমা দেশে থাকছে, তবে সেখানেও লিমিটেশনস, বেশি বাড়াবাড়ি করলে তারা ভালো করে জানে যে তাদের নিজেদের ব্যবসার ঝামেলা হবে, বা হয়তো ইউনিভার্সিটি থেকে বার করে দিবে, বা হয়তো রিনিউ হবে না। তো তারাও একটা সাবধানতার মধ্যে কথা বলে, যতটা বলা উচিত ততটা হয়তো বলে না। মামদানি ইজ কোয়াইট অ্যান এক্সেপশন, আই বিলিভ, যে ওপেনলি বলেছে অ্যাবাউট প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল ভেরি উইদাউট এনি মিক্সিং ওয়ার্ডস অর এনিথিং লাইক দ্যাট। তো এটা এখন আমাদের দেখতে হবে যে কোর ডেমোক্রেটসরা সাপোর্ট করে কিনা, কারণ বেচারা কোর ডেমোক্রেটসরাই কিন্তু তাকে সাপোর্ট করে যাচ্ছে না, বিশেষ করে কনজারভেটিভ ডেমোক্রেটসরা বিশেষ করে, সেটা একটা সমস্যা রয়ে গেছে। সো আমার মনে হয় যে এটা উপায় নেই, কারণ যেইভাবে ডায়াসপোরা তৈরি হয়েছে, সেই ডায়াসপোরা কিন্তু কন্টিনিউয়াসলি তার হোমল্যান্ডের সাথে কিন্তু তার সম্পর্ক আছে। একটা তো আত্মীয় স্বজন আছে, একটা ব্যাপার, আর একটা হলো বিশেষ করে এই জেনারেশন, তাদের বন্ধু বান্ধব আছে ইত্যাদি। সো প্রথম জেনারেশন কিন্তু এই জিনিসটা থাকবে, দ্বিতীয় তৃতীয় জেনারেশনে থাকবে কি না এতটা, সেটা বলা মুশকিল। হ্যাঁ, তবে এটা কোনো সন্দেহ নেই, প্যালেস্টাইন ইস্যু যেহেতু একটা জেনোসাইড হচ্ছে, এত শিশু মারা গেছে, অলমোস্ট মানে 68,000 অলরেডি মারা গেছে। তো এটার ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন একটা মোটামুটি একটা পাবলিক ওপিনিয়ন তৈরি হয়েছে, কিন্তু যদি the Muslims are supporting in a big way, but সেখানেও লিমিটেশনস আছে, কারণ most of the মিডল ইস্টের যেসব গভর্নমেন্ট আছে তারা মুখে হয়তো বলে, বাট দে ডোন্ট প্র্যাকটিস হোয়াট দে সে, বিকজ তাদেরও হাত পা বাঁধা, কারণ হচ্ছে যে তাদের সাথে আমেরিকার এমন সম্পর্ক যে আমেরিকা তাদের কি বলা হয় ক্ষমতা থাকার গ্যারান্টি দিয়ে এসেছে বছরের পর বছর। সো হঠাৎ করে সেই আমেরিকার এগেনস্টে চলে যাবে, সেটাও কিন্তু সম্ভব না, যদিও জনগণ কিন্তু প্রচণ্ডভাবে প্রো প্যালেস্টাইন। তো সেই জায়গায় একটা লিমিটেশনস আছে। তবে এবার যেটা আমার মনে হয়েছে যে শুধু মুসলিমসরাই যে একেবারে রাস্তায় নেমেছে তা না, কিন্তু প্রচুর জুজরা নেমেছে, প্রচুর ক্রিশ্চিয়ানস, ইনফ্যাক্ট ইউরোপের আমরা যদি আয়ারল্যান্ড দেখি, ভেরি পজিটিভ অ্যাবাউট প্যালেস্টাইন। বেশ কয়েকটা দেশ আমরা দেখলাম যে তারা ওপেনলি ডিক্লেয়ার করলো যে দে সাপোর্ট দ্য টু স্টেট সলিউশন। তো দিজ আর দ্য চেঞ্জেস হচ্ছে, যেহেতু জনগণের মধ্যেও কিন্তু ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান একটা ইম্প্যাক্ট ফেলছে। সেইখানে আমার মনে হয় যেটা পরিবর্তনটা, যে ইট হ্যাজ গন বিয়ন্ড ওয়ান পার্টিকুলার ফেইথ। ইটস নট অনলি দ্য মুসলিমস হু আর আস্কিং ফর ending this genocide. I believe other faith also কিন্তু উঠে বড় আকারেই কিন্তু সমালোচনা করছে আমেরিকাকে। জি স্যার। স্যার আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনটার সাথে আপনার অ্যাফিলিয়েটেড। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে গ্লোবাল নর্থের যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোতে কিন্তু যে ডমিনেন্ট দলগুলো ছিল, ফর ইনস্টেন্স দ্য ইউকেস লেবার পার্টি, যারা হচ্ছে মুসলিমদের ফেভারিট দল ছিল ইন আ ওয়ে, বিকজ দে সাপোর্টেড দ্য মুসলিম মাইনরিটি ইন দ্য কান্ট্রি, তাদেরও কিন্তু সাপোর্ট খানিকটা কমে এসেছিল বিফোর কিয়ার স্টারমার রেকগনাইজ প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট। এবং আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখতে পারি, যদিও এখানে অনেকগুলো ফ্যাক্টরসই আছে, বাট ডিউরিং হিজ প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রসেস তখন কিন্তু তিনি ওই যে মিশিগানে গিয়ে ডিয়ারবোর্নে বলে আসছেন, তিনি নিউ ইয়র্কে গিয়ে বলে আসছেন যে আই উইল লুক আফটার দ্য কজেস অ্যান্ড দ্য ডিজায়ার্স অফ দ্য মুসলিম কমিউনিটি অফ দ্য কান্ট্রি। কিছুতে কিছু হয় না, উনার এখন পপুলারিটি 37% নেমে আসলো। তো এই যে আপনার পপুলারিটি কমে যাচ্ছে অ্যাজ ইন্ডিভিজুয়াল লিডার্স অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এই যে পলিটিক্যাল পার্টিগুলো দেখতে পাচ্ছি, এটা আসলে ওই দেশের পলিটিক্সে কতটা প্রভাব ফেলছে, যে মানে মুসলিম কমিউনিটির পাওয়ারটাকে ওই দেশের পলিটিক্যাল কালচারটাকে কিভাবে দেখছে? ইউনাইটেড স্টেটস ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি ইন মেনি ওয়েজ। একটা হলো যে তার অর্থনীতি
এমনভাবে তৈরি হয়েছে, বিশেষ করে দুই বড় যুদ্ধের পরে, সেখানে সামরিক যেই উৎপাদন, যেটাকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলা হয়, সেটা বড়, এবং ওর সাথে জড়িত হয়েছে আর একটা, সেটা হলো ইসরায়েলি যে লবিটা, তারাও কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল, কারণ তারা বলতে গেলে ওই ইয়াং পলিটিশিয়ান থেকেই সবাইকেই কিন্তু তারা ফান্ডিং দেওয়া শুরু করে, এবং তারা ওই মিডিয়াকেও ফান্ড করে, এমনকি একাডেমিশিয়ানদের ফান্ড করে, এবং এখন শোনা যাচ্ছে যে হলিউডের প্রচুর সিনেমাও তারা ফান্ড করে, তাই তো? এক্স্যাক্টলি এক্সপোজড। সো সেই জায়গায় অন্য লবি কিন্তু অত এখন পর্যন্ত হয়নি, আমি যদি তুলনা করি। তো সেই জায়গায় ইয়াস, এক ধরনের কি বলা হয়, মুসলিম অ্যাটেনশন বেড়েছে, কোনো সন্দেহ নেই। Number of mosques that have come up in the United States is also quite large number in recent times. So এর ইম্প্যাক্ট মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বলা মুশকিল, কিন্তু আমি যেটা বললাম, মানে if Mamdani can become the main what you call candidate in New York, it tells you that there is a sufficient number of people who are ready to accept a leader or a person irrespective of faith, মানে তাই না? তো সেই জায়গায় কতখানি ইউনাইটেড স্টেটস পরিবর্তন হয়েছে সেটা আমাদের মানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে যেটা হয় সবসময়, যে নির্বাচনে অনেক কিছুই অনেক কথা বলে, কিন্তু দেখা যায় ওই ডেলিভার দেওয়ার সময় হচ্ছে না। তো ডোনাল্ড ট্রাম্পের যেটা হয়েছে, ইয়াস, হি গট ইন টার্মস অফ মুসলিম ভোটস অলসো large number of Muslims voted for him, এতে কোনো সন্দেহ নেই, and that I think also because of they were frustrated with Joe Biden and did not find any excitement with Kamala Harris. Of course, sir. And she couldn't convince the Muslim diaspora. Yes, and you know, Kamala Harris, you know, with all the combination that she had, did not please the Muslims at all. So the Muslims thought of siding more with Donald Trump. Now one has to wait and see whether they are going to have a different kind of leadership or not, because that also would depend. So the decline যেটা এখন দেখা যাচ্ছে in terms of public opinion, বিশেষ করে ট্রাম্পের, তার পিছনে অনেকগুলোই কারণ হতে পারে। বলে একটা তো প্যালেস্টাইনের যেই গাজাতে যে জেনোসাইড হচ্ছে, সেটাও একটা বড় কারণ, কোনো সন্দেহ নেই। তবে যেটা বললাম, যে অল্টারনেটিভ কিন্তু এখনও there's no alternate leadership even in the Democratic Party. Of course. And it has become ওটা আরো কনজারভেটিভ হয়ে গেছে মেনি সেন্স, তাই না? বা আরো রাইট উইং হয়ে গেছে ইন মেনি সেন্স। সো আমাদের হয়তো এখন অপেক্ষা করতে হবে যে এই কিছুটা এই মিড টার্ম ইলেকশনে হয়তো বোঝা যাবে যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা স্যার, স্যার এখন হচ্ছে আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে রেকগনিশন অফ প্যালেস্টাইন নিয়ে। তো আমরা খুব রিসেন্টলি দেখতে পেলাম যে ফ্রান্স, দ্য ইউকে, সেখান থেকে গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বড় বড় আপনার গ্লোবাল নর্থের পার্ট হিসেবে যে কান্ট্রিগুলোকে ধরা হয়, সেই কান্ট্রিগুলো কিন্তু এখন রেকগনাইজ করছে প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট। এখন প্যালেস্টাইনিয়ান রেকগনিশন কিন্তু 150 ক্রস করে ফেললো। তো এই যে রেকগনিশন প্রসেসটা, এটা কি মূলত স্যার এই তাদের যে মুসলিম কমিউনিটিগুলো আছে তাদেরকে অ্যাপিজ করার জন্য? এবং যদি আসলে হয়ে থাকে, আর দে এবল টু were they successful in fulfilling the ambitions and desires of the Muslim communities of their countries, respective countries? না, আমার মনে হয় এদের পরিবর্তনটা হয়েছে যেহেতু রাস্তায় নেমেছে। ইয়াস, অফকোর্স মুসলিম যে ভোট ব্যাংক তারা নেমেছে, তার চেয়ে বড় কথা হলো বড় আকারে মেইন স্ট্রিম যে রিলিজিয়ন তারাও নেমেছে রাস্তায়। মানে উই হ্যাভ সিন যে লন্ডনে বিশাল মিছিল হয়েছে প্যালেস্তাইনের পক্ষে অর জেনোসাইডের এগেনস্টে। মনে রাখতে হবে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানুষ একটা জেনোসাইড দেখেছে লাইভ। মানুষ কখনো লাইভ জেনোসাইড দেখেনি, কিন্তু কারণ সবসময় একটা জেনোসাইড হয়েছে, পরে পেপারে ছবি উঠেছে, আমরা দেখেছি, তাই না? কিন্তু এবার একটা লাইভ জেনোসাইড দেখেছে। সো এই দেখার স্বাভাবিকভাবে যারা রাজনীতি করেন তাদেরও
একটা হিউম্যান কনসিয়াস বলে তার জিনিস আছে, হাউ আর ইউ গোনা ডিফেন্ড দ্যাট? সো আপাতত আমার মনে হয় এগুলো বেশিরভাগই সিম্বলিক, একটা দুটো ছাড়া। আয়ারল্যান্ড প্রবলি ইজ ইন দ্য মোর ফোরফ্রন্ট। এর একটা বড় কারণ হচ্ছে আয়ারল্যান্ড নিজেও একটা কলোনিয়াল দেশ ছিল, যার জন্য সে প্রচন্ড। স্যার, ইফ আই মে ইন্টারজেক্ট হিয়ার, আই এম ভেরি সরি, এখানে যে এখন যে তাদের নতুন প্রেসিডেন্ট ইলেক্টেড হলেন ক্যাথরিন কনলি, তিনি কিন্তু শি ইজ নট জাস্ট ভোকাল, শি ইজ ব্রুটালি ভোকাল। এক্স্যাক্টলি। তিনি যেখানে বলছিলেন যে Hamas is a part of the political fabric of Palestine and Gaza, which got her a lot of condemnation, both nationally and internationally. কিন্তু আমরা দেখতে পেয়েছি she was very adamant on being vocal and being active in the case for Palestine. আবার আমরা অ্যান্থনি আলবানিসিকে দেখেছি being very brutal with his words, very brutal. সে কিন্তু বলে যাচ্ছেন যে like I am against what Benjamin Netanyahu is propagating, এবং কিয়ার স্টারমারও কিন্তু সেটা নিয়ে কিন্তু স্যার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটু ওয়ার অফ ওয়ার্ডস হয়েছিল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কান্ট্রিগুলো দে আর পার্ট অফ দ্য গ্লোবাল নর্থ, এই লিডারগুলো কিন্তু ভোকাল হচ্ছেন এবং তারা কিন্তু কিছু দেখানোর চেষ্টা করছেন। তো হোয়াট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড ইট? না, একটা তো মানে আয়ারল্যান্ডের ব্যাপারে তো হিউম্যান কনসিয়াস প্লেড আ বিগ রোল। এর কারণ হচ্ছে আয়ারল্যান্ড নিজেই ভুক্তভোগী ছিল, দে আন্ডারস্ট্যান্ড হোয়াট colonial system, because মানে যেটা বোঝার দরকার হলো যে what is happening in Palestine is a colonial settlement. Yes, last, এটাকে বলা হয় last colonial settlement, because these are Europeans trying to use religion and stay there. That's simple as that. এটা নিয়ে অত জটিল ই করা যায় না। হ্যাঁ, কারণ আমি এখন বইয়ে বলে এখন আমরা সবাই মিলে যদি সৌদি আরবে যেতে চাই তাহলে তো বিপদ হবে, তাই না? সৌদি আরবে, তাই না? সো পয়েন্ট হলো যে সিম্পল, যে এটা লাস্ট কলোনিয়াল সেটেলমেন্ট, অ্যান্ড দ্য আইরিশ they know very well what is the pain and the suffering. So they are the ones who came out very openly and brutally also. But other countries, তাদের উপায় ছিল না, কারণ তাদের নির্বাচনে যেতেই হবে কিছুদিন পরে, এবং তারা এখন থেকে সে প্রস্তুতি নিচ্ছে যেন কোনোভাবেই নির্বাচনে যেন ইম্প্যাক্ট না পড়ে। তারপরে তো আমি মনে করি তাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই প্রশ্ন করে যে বাবা বা মা তুমি কেমন করে সাপোর্ট করো, হ্যাঁ এরকম একটা জেনোসাইড হচ্ছে, বাচ্চা মারছে, তুমি কেমন করে সাপোর্ট, কি পলিটিক্স করো। মানে পয়েন্ট হলো যে দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ ইন রীতিমতো একটা প্রশ্নের মধ্যে পড়ে গেছে, তাই না? যে হোয়াট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ইজ দিস ওয়েস্টার্ন সিভিলাইজেশন? সো সেই জায়গায় তাদের আমার মনে হয় না কোনো উপায় আছে, অ্যাটলিস্ট এই সিম্বলিক কাঠামো। এখন দেখা দরকার এই রেকগনিশনের ফলে আর দে রেডি টু স্টপ ট্রেডিং উইথ Israel, or are they ready to withdraw their embassies? Are they ready to stop funding this war directly or indirectly? এইগুলো দেখা দরকার. That would be more positive. আপাতত it's more symbolic, but Ireland, I will say, is an exception. Of course. Thank you, sir. আমার লাস্ট কোয়েশ্চেন ফর দিস এপিসোড সেখানে হচ্ছে আমি জাস্ট আপনার কাছ থেকে খুবই সিম্পলিস্টিক একটা অ্যান্সার চাচ্ছি। এই যে পলিটিক্যাল কমিউনিটি, দ্য মুসলিম পলিটিক্যাল কমিউনিটি অফ দ্য গ্লোবাল নর্থ, আপনার কাছে কি স্যার মনে হয় দে আর প্র্যাকটিক্যাল অ্যান্ড পাওয়ারফুল এনাফ to foment political change in these countries in relation to how the leaders of these countries are being active towards the Palestinian cause? আমি সেটা বুঝে যাচ্ছি, ফর ইনস্ট্যান্স আমি যদি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চিন্তা করে থাকি, সেখানকার মুসলিম কমিউনিটি তারা কি এতটা শক্তিশালী হতে পারবে তাদের পলিটিক্যাল অ্যাপ্রোচে, যাতে করে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নো চয়েস বাট টু রিভার্ট ফ্রম হিজ পলিটিক্যাল স্ট্যান্স? এবং এই যে প্যালেস্টাইনে হচ্ছে আমরা যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, ইফ নট প্রো প্যালেস্টাইন, অ্যাটলিস্ট প্যালেস্টাইনের পক্ষে কোনো একটা পদক্ষেপ নিতে পারে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর থেকে আপনার সাপোর্টটা কিছু ক্ষেত্রে যদি সরিয়ে আনতে পারে? Well, you have to be very careful. First of all, not fully. Yes. It might backfire also, because if the Muslims get united on this issue, yes, any politician who would go for votes might use that, yes, and say, look, they're all pro-Hamas. Okay, and make that an issue. It is actually what's happening. Exactly. I think what is they also need to be very sophisticated.
I think their politics should not be made, very inward, should not be very what you call community based. Yes. Rather they should cut across the communities, because what if United States need to change, and if Donald Trump needs to change, I think the biggest change has to be with the Jewish community and the mainstream Christian community. Yes, sir. In fact, there has been some surveys, বেশ কটা সার্ভে হয়েছে আমেরিকাতে, এবং সেখানে দেখা গেছে যত না জুজরা সাপোর্ট করে ইসরায়েলকে, তার চেয়ে বেশি কিন্তু ক্রিশ্চিয়ান জায়নিস্টরা সাপোর্ট করে, তাই তো, ইন নাম্বারস। ইনফ্যাক্ট খামাকা জুজরা দে আর গেটিং দ্য ব্লেম। ইনফ্যাক্ট এবার তো জুজরা নেমেইছি বলেছে যে নট ইন মাই নেম, আমার নাম ব্যবহার করো না এই ব্যাপারে। তো এখন ওই ক্রিশ্চিয়ান জায়নিস্ট যারা, এটা তো বিশাল একটা মানে বিরাট একটা তো ইভেঞ্জেলিক্যাল মুভমেন্ট হচ্ছে, অ্যাজ ইউ নো, মানে অনেকেই ভুলে যায় যে ইউনাইটেড স্টেটস ইজ আ ভেরি রিলিজিয়াস কান্ট্রি, কিন্তু খুবই ধর্ম ভীরু একটা দেশ। তো সেই জায়গায় ইফ ইউ ওয়ান্ট টু সলভ the Palestine issue, you have to cut across this kind of a binary is jeta Muslim non-Muslim at a conflict hocche. It's not that. You have to say it's a human conflict. Yes. It's a colonial settlement, it's exploitation, and if Western civilization has to keep kichutao jodi tara rakhte chaye tader কাঠামো, এটা তো সলভ না করলে তো পশ্চিমের যে সভ্যতাই তো একটা ঝামেলা পড়ে যাবে, তাই না? তাহলে হোয়াট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন? তো সেই জায়গায় আমার মনে হয় দ্য মুসলিম কমিউনিটি শুড বি মোর ট্যাক্টফুল, মোর স্ট্র্যাটেজিক, মোর সফিস্টিকেটেড ইন দ্যার পলিটিক্স ইন দ্য ইউনাইটেড স্টেটস অর ইন ক্যানাডা, ওয়ার এভার। কারণ তারা যদি ওই ইনসুলার মানে একেবারে ভিতরে চলে যায়, তখন দেখা যাবে যে অন্যরা বলবো এই যে দেখো এরা সব হইলো আমার, তখন তাদের ওখানে থাকাটাও আবার একটা ঝামেলা, আবার নতুন রেসিজম তৈরি হবে। যার জন্য তাদেরও অ্যালায়েন্স তৈরি করতে হবে উইথ দ্য জুজ, উইথ দ্য ক্রিশ্চিয়ানস, উইথ আদার ফেইথ, এবং তাহলে একটা বড় একটা অ্যালায়েন্স তৈরি হলে আমার মনে হয় প্রেশারটা তখন পড়বে। প্র্যাগম্যাটিক পলিটিক্যাল অ্যাপ্রোচ। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা সেকেন্ড এপিসোডে আসলে এই মুসলিম লিডার্স, এখানে জোহরান মামদানির কনটেক্সটে আমরা একটা ডিসকাশন করব। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খুবই ডিটেলড এবং এক্সপ্লেনেটরি একটা ডিসকাশন হলো। আমাদের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে আসবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ডিসকাশনস দেখতে চান। আমরা আজ ডিসকাস করলাম কিভাবে করে মুসলিম জাগরণ ঘটছে আমরা গ্লোবাল নর্থে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন। সেকেন্ড এপিসোডে আরও একটি কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশন করব। ধন্যবাদ সবাইকে।